চৈত্র মাসের শেষে খেলাধুলা শেষ করে যখন হাসান বাড়িতে ফিরল, ঠিক তখনই তার দাদু তাকে বললেন, কিরে হাসান, বেলা এখনো সন্ধ্যা গনিয়ে এলো, তুই কি এখনো গরুগুলো আনিসনি মাঠ থেকে? ঠিক তখনই হাসান বলল, দাদি মনে নেই আমার। এই বলে হাসান চলে গেল মাঠের দিকে সে গরু আনতে। এবং সে যখন চলে গেল, ঠিক তখনই তার দাদি বললেন যে পাগল একটা ছেলে, কিছুই তো ও মনে রাখে না। তিনি যখন যাবেন এবং সন্ধ্যা বেরিয়ে গেল এবং তিনি দেখলেন কালো একটা বিড়াল, সেই বিড়ালটাকে তিনি একটু দাওয়া করলেন এবং ঠিক তখনই বিড়ালটা চলে গেল। দেখে একটা কালো বিড়াল আঙ্গিনায় বসে মিউ মিউ করছে। হাসানের দাদু হরিকেন জ্বালিয়ে লাঠি দিয়ে তাড়া করলো বিড়ালটাকে। একটু দূরে গিয়ে দেখলো কালো বিড়ালটা ফকফকে সাদা বিড়ালে রূপান্তরিত হয়ে গেল। খুব অবাক হলো হাসানের দাদু। 7-5 না ভেবেই বিড়ালটাকে পিছনে ছুটলেন দাদু। বিড়ালটাকে দেখে বাঁশঝাড়ের দিকে চলে গেল। মোট 6টা বাঁশঝাড় একসাথে এখানো। বিড়ালটার প্রতি অদ্ভুত আকর্ষণে তিনি বিড়ালটার সাথে ঝোপঝাড়গুলোতে মাঝখানে চলে আসলেন। বিড়ালটা স্থির হয়ে দাঁড়িয়ে গেল। তখন যেন বোধহয় ফিরে আসলো হাসানের দাদু। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ধীরে ধীরে সাদা বিড়ালটা কালো আবার কুৎসিত আর ভয়ঙ্কর রূপ ধারণ করলো। পোষাচিত হাসি ফুটে উঠল ভয়ঙ্কর চেহারাতে। চিৎকারের দাঁত বেঁধে লাল জড়াতে লাগলো। ভয়ে চিৎকার দিয়ে উঠলেন হাসানের দাদু। কিন্তু একটু শব্দ হলো না। প্রাণীরা 2 হাতে গলা চেপে ধরল তার। এদিকে হাসান গরু নিয়ে বাড়ি ফিরতে এসে দেখলো ওর দাদু সাদা কাপড় পরে উঠানে বসে আছে। একটু অবাক হয়ে হাসান জিজ্ঞেস করলো, এই দাদু, বেলা সাদা কাপড় পরে আসো কেন এখানে? আমি তোমার বোনের বাড়িতে যাব বলে হাঁটতে শুরু করলেন তিনি। একটু পর আবার পিছনে ফিরে তাকিয়ে অদ্ভুত বাড়ি কণ্ঠে বললেন, কারো বিড়াল থেকে সাবধানে থাকিস। যেটু গাড় নামালেন ওর দাদু চলে গেলেন। হাসান ঘরে ঢুকতেই বিছানায় শুয়ে ভাবতে লাগলো, দাদু কারো বিড়ালের কথা কেন বললেন? রাত গভীর হলো। হাসান গভীর ঘুমে হারিয়ে গেলেন। পরদিন সকাল চিৎকার চেঁচামেচি শুনে ঘুম ভাঙল হাসানের। ঘুম থেকে উঠেই বাহিরে এসে দেখলেন ওর দাদুর মৃতদেহ পড়ে আছে উঠানে, আর তার চারপাশে গ্রামের মানুষজন জড়ো হয়ে আছে। হাসান কিছুই বুঝতে পারল না। রনি দৌড়ে এসে বলল, সকালে বাঁশঝাড়ের দিকে গিয়ে দেখি তোর দাদুর লাশ পড়ে আছে, গলায় আঙ্গুলের লাল লাল ছাপ। হাসান কিছু বলল না, বাকদণ্ড হয়ে পড়ে আছে। ওর চোখ বুঁদে পানি পড়তে লাগলো। দুপুরের আগেই কাফন দাফন সম্পূর্ণ করা হলো দাদু। বটগাছের গোড়ায় বসে কান্না করছে হাসান। ও কিছুই ভাবতে পারছে না, আমার দাদু নেই। আর সবচেয়ে বেশি যেটা ভাবছে সেটা হলো ওর দাদু মারা গেল কি করে। সেটাই তো মাথায় ঢুকছে না। দাদুর শেষ কথাটা, কারো বিড়াল থেকে সাবধানে থাকিস। দুপুর গড়িয়ে বিকাল হলো। আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আসলো গ্রামে। রনি মাছ ধরে বাঁশঝাড়ের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে শুনতে পেল কে যেন বাঁশঝাড়ের ভিতর থেকে করুণ কণ্ঠে বাঁশি বাজাচ্ছে। একটু অবাক হলো সে। ওই সারের বেলায় কে বাঁশি বাজাচ্ছে ওখানে? বাঁশঝাড়ের ভিতর ঢুকলো ও। তখনই সুশব্দ করে বাতাস বইতে লাগলো। প্রচন্ড বাতাসে বাঁশগুলো একটা আর একটার সাথে জোর শব্দে সংঘর্ষিত হতে লাগলো। হঠাৎ ও দেখলো বাঁশঝাড়ের এক পাশে লাল টকটকে 2টা চোখ দেখা যাচ্ছে। ও ছুটে পালাতে চাইল, কিন্তু এক পাও নড়াতে পারল না। আরো স্পষ্ট হয়ে লাগলো চোখ দুটো। একটু পরে হিংস্র আর বিকৃত চেহারার কেউ একজন তার সামনে এসে দাঁড়ালো। ভয়ে তার গাড় সব লোম দাঁড়িয়ে গেল। ওর চিৎকার করতে চাইছে, ছুটে পালাতে চাইছে, কিন্তু কিছুই পারছে না। অদ্ভুত কোনো শক্তি যেন তাকে আটকে রাখছে। পরদিন সকালে রনির লাশ পাওয়া গেল বাঁশঝাড়ে। ও গলাতেও ছিল লাল লাল আঙ্গুলের দাগ।
যেইভাবে ওর যেখানে দাদিকে লাশ পাওয়া গেছে ঠিক একই জায়গায় ওর নাজমুনের লাশ পাওয়া গেছে। রনি আর হাসানের দাদুর মৃত্যুতে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়লো। দিনের বেলাতে কেউ বাঁশঝাড়ের ধারে কাছে গেছত না। এইভাবে কেটে গেল কিছু দিন। সেদিন রাতের বেলায় মৃত্যু নিজের ঘরে শুয়ে জানালা দিয়ে চাঁদ দেখছে। গরম বেশি পড়েছে বলে জানালাটা খোলাই ছিল। টেবিলের উপর হরিকেনের মৃদু আলোয় দিচ্ছে। তখনই কালো একটা বিড়াল মিউ মিউ করতে করতে দরজার দিকে ঘুরে খাটের নিচে চলে গেল। রনি দ্রুত উকি ঝুঁকি দিয়ে খাটের দিকে নিচে তাকালো। ওইদিকে তাকিয়ে তার গায়ের রক্ত হিম হয়ে গেল। ও দেখলো খাটের তলা থেকে ভয়ঙ্কর আর বিশ্রী চেহারার কেউ একজন ওর দিকে তাকিয়ে আছে। চোখ দুটো কূটবিহীন লাল টকটকে। রনি কিছু বোঝার আগেই ওইখানে ওকে খাটের নিচে টেনে নিয়ে গেল। একটু পরে ওর বাড়িতে চেঁচামেচি শুরু হলো। রনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সবাই চারিদিকে খুঁজতে লাগলো ওকে। হাসান 7-5 ভেবে বাঁশঝাড়ের কাছে গেল। চাঁদের আলোতে ও স্পষ্ট দেখতে পেল রনির লাশটা পড়ে আছে বাঁশঝাড়ের মাঝখানে, যেখানে হাসান আর তার দাদিকে পাওয়া গেছে। চিৎকার দিল হাসান। ওর চিৎকার শুনে সবাই ছুটে আসলো বাঁশঝাড়ের কাছে। রনির লাশটাও বাড়িতে নিয়ে আসা হলো। ওর চোখ দুটো এখনই খোলা, আর ওর চোখে স্পষ্টভাবে বইয়ের ছাপ। দেখে মনে হচ্ছে ওর চোখগুলো কঠোর সে বেরিয়ে আসতে চাইছে। ওর গলাতে একই রকম আঙ্গুলের লাল ছাপ দেখা গেল। রাতে হাসান নিজের ঘরে শুয়ে ভাবতে লাগলো রনির মৃত্যুর বিষয়টা। এত রাতে তো আর বাঁশঝাড়ে যাওয়ার কথা না, তাহলে কি অদ্ভুত কিছু ওকে টেনে নিয়ে ওখানে নিয়ে মেরে ফেলেছে? কিন্তু মারবে কেন? দাদু তো বলেছিল কালো বিড়াল থেকে সাবধানে থাকিস। তাহলে কি এগুলোর পিছনে কালো বিড়ালের কোনো রহস্য লুকিয়ে আছে? পরদিন সকালে গ্রামের মানুষ একজন কবিরাজ এনেছে। কবিরাজকে খুলে বলা হলো সমস্ত ঘটনা, সব বিষয়ে। তিনি বাঁশঝাড়ের কাছে গেলেন, চোখ বন্ধ করে মন্ত্র পড়তে শুরু করলেন। তখনই শু শু করে বাতাস বইতে লাগলো। বাঁশঝাড়ে শুধু বাতাসের বয়ে মাঝে ভয়ঙ্কর কোনো কিছু গড় গড় শব্দ আর বিড়ালের মিউ মিউ শোনা গেল। গ্রামের মানুষজন সব বয়ে ছুটল। কবিরাজ একটু পরে চোখ করলেন। তার চোখ দুটো ছিল টকটকে লাল। বিড় করে বলতে লাগলেন, এই গ্রাম ছেড়ে তোমরা পালিয়ে যাও, না হলে কাউকে বাঁচতে দিবে না, সবাইকে মেরে ফেলবে ও। এটা বলতে লাগলো কবিরাজ, কিন্তু দ্রুত গ্রাম ছেড়ে চলে গেলেন। হাসান খুব অবাক হয়ে গেল। কবিরাজ চোখ বন্ধ করে কি এমন দেখলো যে বয়ে পালালো? আমরা সবাই গ্রাম ছেড়ে চলে যেতে বললো, আর ও কিছুই বুঝতে পারলো না। 2 দিন পরের কথা। ইতিমধ্যে অনেকেই গ্রাম ছেড়ে চলে গেছে। বাকি যারা গ্রামে আছে তারা সবাই বয়ে বাড়িতে থাকলো। সেদিন রাতে বাঁশির মিয়া ঘুমাচ্ছিলেন। হঠাৎ তার গোয়ালঘর থেকে কিসের যেন দস্তাদস্তির শব্দ শুনতে পেলেন। লন্ঠন হতে ঘর থেকে বেরিয়ে ওই গোয়ালঘরের কাছে গেলেন। লন্ঠনের আলোতে তিনি যা দেখলেন তাতে ভয়ে তার শ্বাস বন্ধ হয়ে উপক্রম হলো। তিনি দেখলেন একটা তার গরু মাটিতে লুটিয়ে পড়ে আছে। গরুর গলাটা কাটা, সেখান থেকে ফিকনি দিয়ে রক্ত পড়ছে। একটা কালো বিড়াল গরুর গলার উপরে বসে রক্ত খাচ্ছে। চিৎকার দিয়ে তিনি অজ্ঞান হয়ে গেলেন। চিৎকার শুনে তার স্ত্রী কিছু প্রতিবেশী ছুটে আসছিলেন। তারা এসে কিছুই দেখলো না, শুধু দেখলো একটা কালো বিড়াল মিউ মিউ করে বাঁশঝাড়ের দিকে চলে যাচ্ছে। জ্ঞান ফিরল বাঁশির মিয়া। সবাইকে বললেন ভয়ঙ্কর সেই ঘটনার বিশদ বর্ণনা শুনতে ভয়ে সবার গায়ে কাঁটা দিয়ে উঠল। হাসান বাঁশির মিয়ার বাড়ি থেকে বের হয়ে ভাবতে লাগলো,
গ্রামের জনমানব শূন্যহীন হওয়ার আগে কিছু করতে হবে। আমি আমার দাদু মৃত্যুর প্রতিশোধ নিয়েই চাই, এই গ্রামকে বাঁচাতে চাই। এসব কথা ভাবতে ভাবতে মনে পড়লো সেই কবিরাজের কথা। ও পা বাড়ালো কবিরাজের বাড়ির উদ্দেশ্যে। হাসানকে দেখে কবিরাজ বলল, কি ব্যাপার, আবার কেনে আসছো? আমি তো বলেছি সবাই গ্রাম ছেড়ে চলে যাও, এছাড়া আর কোনো উপায় নেই। হাসান শান্ত কণ্ঠায় বলল, দেখুন, সবাই যদি গ্রাম ছেড়ে চলে যায় তাহলে ওই গ্রামে শ্মশানে পরিণত হয়ে যাবে। তাছাড়া গ্রামের দরিদ্র মানুষগুলো গ্রাম ছেড়ে কোথায় বা যাবে? ঘটনাটি আসলে কি একটু বলবেন? তোমাদের গ্রামে ভয়ঙ্কর একটা অতিশপ্ত আত্মার কবলে পড়েছে। ও সবাইকে মেরে ফেলবে, কাউকে বাঁচতে দিবে না। ওর কোন মন্ত্র ওকে বসে আনতে পারবে না। কিন্তু কেন? ওই প্রশ্নের উত্তরের সাথে জড়িয়ে আছে তোমার গ্রামের বহুকালের পুরানো জমিদার বাড়ির রহস্য। ওটা জানার জন্য খুব সাহসী কাউকে দরকার। আমাকে বলুন। সমস্ত কিছু করতে রাজি আছি। কবিরাজ সাহেব চারদিকে তাকিয়ে বললেন, তোমার গ্রামের শেষে যে জঙ্গলটা আছে সেখানে পুরানো একটা জমিদার বাড়ি আছে, চিনো সেটা? তখনই বললো, হ্যাঁ চিনি, সেখানে তো কেউই যায় না, অনেক পুরানো আর ভাঙচুর সেটা। ওই বাড়ির একটা গুপ্ত ঘর আছে, সেখানে ওই ঘরে একটা বইও আছে। মধ্যরাতে একা সেখানে গিয়ে বইটা আনতে হবে। ওই বইটাতে সব প্রশ্নের উত্তর আছে। ঠিক আছে, ওই বইটা আমি নিয়ে আসব। যতটা সাহস ভাবছেন কাজটা কিন্তু তার চেয়ে অনেক কঠিন। খুব সাহসী না হলে ওই কাজটা করা কোনো সম্ভব নয়। তো ঠিক তখনই ও বলে, কেন? সেখানে যাওয়ার পর অস্বাভাবিক ভয়ঙ্কর অনেক ঘটনার সম্মুখীন হতে হবে, কিন্তু সাহস হারানো যাবে না কিছুতেই, তাহলে নির্ঘাত মৃত্যু। আর কোনো অবস্থাতেই পিছনে তাকানো যাবে না, কেউ যদি ডাকলেও তাকে যাবে না। মনে রাখো, ওই কাজে যদি একবার বিফল হয়ে যাও তাহলে তোমাদের ওই গ্রামটা অভিশাপ আত্মা এক নিমিষেই শ্মশান বানিয়ে দিবে। আমি যাবো এখানে, ওই গ্রামের জন্য আমি সব কিছু করতে প্রস্তুত। কবিরাজ ওর পিঠ চাপড়ে একটা কবজ দিয়ে বলল, ওর হাতে বেঁধে নাও, এটা বিপদ আপদ থেকে রক্ষা করবে তোমাকে। হাসান কবিরাজ কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে আসলো। ঠিক তখনই বাড়ি ফিরে সে ভয়ঙ্কর কিছু অনুভব করতে থাকে। সে বুঝতে পারে যে আমার এই বাড়িতে সমস্যা রয়েছে, কিন্তু আমি তো ভয় হারালে চলবে না। পরদিন গভীর রাতে ল্যাপটন হাতে বাড়ি নিয়ে বেরিয়ে গেল হাসান। ছাদটা আজ ভালোই আলো দিচ্ছে। চারিদিকে শুনশান নীরবতা, শুধু মাঝে মাঝে পাখির ডানা ঝাপটানোর শব্দ শোনা যাচ্ছে। আঁকা বাঁকার মাটির রাস্তা ধরে হাঁটছে ও। কিছুক্ষণ পর জঙ্গলের কাছে এসে পৌঁছালো। চিকন সরু একটা রাস্তা জঙ্গলের ভিতর দিয়ে ঢুকে গেছে। বড় একটা নিঃশ্বাস নিয়ে হাসানের জঙ্গলের পথেই হাঁটা শুরু করলো। হঠাৎ মনে হলো কে যেন ওর পিছনে হাঁটছে, স্পষ্ট পায়ের শব্দ শোনা যাচ্ছে। ও পিছনে ফিরে তাকালো না, মনে সাহস দেখে ও হাঁটতে লাগলো। হঠাৎ ও দেখলো একদল কালো বিড়াল ওর দিকে তেয়ে আসছে। অন্ধকারে বিড়ালগুলোর চোখ লাল টুকটুকে দেখা যাচ্ছে। ও থমকে দাঁড়ালো, কিন্তু বিচলিত হলো না, কারণ ও জানে সাহস হারালে ওর মৃত্যু অনিবার্য। ওর কাছাকাছি আসতেই বিড়ালগুলো হঠাৎ উধাও হয়ে গেল। ও আবারও হাঁটতে শুরু করলো। সেই পুরানো জমিদার বাড়ির সামনে এসে দাঁড়ালো। অনেক বছর পুরানো ওই জমিদার বাড়ি, ছাদটা আগে থেকেই ভেঙে গেছে, দেওয়ালও খসে পড়েছে অনেক জায়গায়। বাড়ির ভিতরে ঢুকতেই মনে হলো এখানকার পরিবেশটা বাহিরের থেকে আলাদা। ঠান্ডা হিম শীতল বাতাস বইছে, আর মনে হচ্ছে যেন কয়েক জোড়া চোখ ওর দিকে সব সময় নজর রাখছে।
হাসান গুপ্ত গোটটা খুঁজতে লাগলো। তখনই হঠাৎ আলো জ্বলে উঠলো বাড়িতে। মানুষজনে ভরে গেল বাড়িটা। কেউ গল্পের মতো, কেউ আবার খাচ্ছে, কিন্তু তরিনী মেজে আলপনা আঁকছে। এসব দেখে হাসান খুব বেশি অবাক হলো, যদিও ও জানে যে এই অদ্ভুত সব ঘটনার সম্মুখীন ওকে হতে হবে। তবে এত কিছুর মাঝেও মনে সাহস রাখতে হবে, নিজের লক্ষ্যে অবিচল থাকতে হবে তাকে। গুপ্ত গোটটা খুঁজতে লাগলো। পশ্চিম দিকের কক্ষে ঢুকতেই আবারও বাড়িটা অন্ধকার হয়ে গেল। বাতাস শু শু শব্দ হচ্ছে, মনে হচ্ছে যেন বাহিরের অনর্গল বজ্রপাত হচ্ছে। বাতাসের ভয়ঙ্কর কিছুর গড়মড় শব্দে বেশি আসছে। হাসান সেদিকে তো আক্কা না করে লণ্ঠন হাতে রুমের ভিতর ঢুকলো। এক কোণে নিয়ে নিচে যাওয়া একটা সিঁড়িতে দেখা গেল। হাসান সিঁড়ি বেয়ে নিচে নামলো। মাকড়সার জালে ভরপুর রুমটা। ওর চোখ মুখ শরীর মাকড়সার জালে ভরে গেল। এদিকে বাতাস একটানা গড় গড় শব্দ বেশিই আসছে। ওকে যেন কেউ ভয়ঙ্কর কণ্ঠে হুমকি দিচ্ছে। হাসান লণ্ঠনটা উঁচু করে ধরে চারিদিকে তাকিয়ে আছে। বইটা ভাঙ্গা একটা টেবিলে পড়ে আছে। দ্রুত বইটা হাতে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসলো। বাড়ি থেকে বেরিয়ে আসার সময় হঠাৎ কে যেন ডাকলো, এই হাসান, এই হাসান, এত রাতে তুই এখানে কি করিস? হাসান কণ্ঠটা শুনে চমকে গেল। এটা যেন ওর দাদুর কণ্ঠ। ও পিছনে তাকাতেই যাবে, এমন সময় ওর মনে হলো ওর তো দাদু মারা গেছে, এখানে আসবে কি করে? এছাড়া কবিরাজের সতর্কবাণী মনে পড়ছে ওর। ও কবিরাজ ও পিছনে না তাকিয়ে সোজা হাঁটতে লাগলো। পিছন থেকে তখনও কে যেন ফিস ফিস করে ডাকছে, হাসান, হাসান। তুমকা বাতাস বইছে তখন। মনে হচ্ছে যেন জঙ্গলের জল। কেউই হয়তো চাচ্ছে না যে হাসান বইটা নিয়ে এখান থেকে চলে যাও। হাসান বইটা নিয়ে বাড়ি ফিরে আসলো। পরদিন সকালে ওর বাড়িতে জামায়াত হলো গ্রামবাসীরা। হাসান ওদের সবার উদ্দেশ্যে বলতে শুরু করলো, কাল রাতে জমিদার বাড়ি থেকে যে বইটা এনেছি সেটা পড়েছি আমি। বই পড়ে জানলাম যে অনেক অদ্ভুত আর ভয়ঙ্কর কিছু ঘটনা। বহুকাল থেকে ওই পুরানো জমিদার বাড়িতে থাকতেন একজন প্রতাপশালী জমিদার। একবার খাজনা আদায়ের ব্যাপারে নিয়ে তিনি একজন নির্দোষ চাষিকে মৃত্যুদণ্ড দেন। মৃত্যুর আগে চাষিরা কেঁদে কেঁদে বলেছিল, আমি নির্দোষ, আমাকে বিনা অপরাধে মারা গেছে। আমি অভিশাপ দিলাম খুব শীঘ্রই ওই জমিদার বংশ ধ্বংস হয়ে যাবে। ওই গ্রামের পরবর্তী প্রজন্ম শান্তিতে থাকাতে পারবে না। জমিদার আর কথা সহ্য করতে পারল না ফেলার জন্য, কিন্তু জমিদার কোনো কথাই শুনছে না। সে ওই চাষিটাকে শেষ পর্যন্ত মেরেই ফেললো। কিন্তু শোনা গেছে যে ওই চাষিটার পরিবার বলতে কোনো কিছুই ছিল না, শুধু ছিল ওই কালো বিড়াল যে কিনা হাসানের দাদিকে মেরে ফেলেছিল। সেই কালো বিড়ালটাই ছিল শুধু চাষির একমাত্র পোষা বিড়াল, যেটি চাষি সেটিকে পুষেছিল। কিন্তু কি আর শুনে কথা, আগে থেকেই সেই বলবে এবং কিছুতেই সেই জমিদার রাজি হলো না এবং তাকে মেরে ফেললো। আগে থেকেই বলে নেই, গলায় দড়ি দিয়ে এটাকে কি বলে আপনারা জানেন? ওই কিন্তু আমি কেমন জানি লাগে। পরদিন সকালে ওই বিড়ালটা মৃত্যু অবস্থায় চাষির কবরের পাশে পাওয়া যায়। লোকজন বিড়াল দেখে বিড়ালটাকে বস্তায় ভরে ওই বাঁশঝাড়ের ওখানে ফেলে আসে। তারপর থেকেই শুরু হয় ভয়ঙ্কর সব কাণ্ড। এক রাতে একদল কালো বিড়াল দেখা যায় জমিদার বাড়ির আঙ্গিনায়। ওই রাতেই মারা যায় জমিদার। তার কক্ষেই পাওয়া যায় মৃতদেহ। চোখ উপড়ানো যায়, চেহারাটাও বিকৃত হয়ে গিয়েছে তার।
জমিদারের এত ভয়ঙ্কর মৃত্যু দেখে জমিদারের পরিবার ভয়ে ওই গ্রাম ছেড়ে চলে যায়। সেই চাষি আর তার কালো বিড়ালের অতৃপ্ত আত্মাই ওই গ্রামের ধ্বংসশীলা চালাচ্ছে। এখন তারা ওই গ্রামকে শ্মশান না করে যাবে না, তবে বাইরে থেকে ওই পরিত্রাণের উপাত্ত বলা আছে। কি উপায় এখনো জিজ্ঞেস করবে, সেটা বলা যাবে না, বলবো আর কাজ হবে না। তবে থেকেই ওই গ্রামের অভিশাপ মুক্ত হয়ে যাবে। আজ রাতেই আমি সব কাজ সম্পূর্ণ করে ফেলব। আপনাদের শুধু একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? কয়েক মণ দুধ সংগ্রহ করে বাঁশঝাড়ের মাঝখানে গর্ত করে টালতে হবে। কালো বিড়াল নাকি দুধ খুব পছন্দ করত, তাই তাকে সন্তুষ্ট করার জন্য এটা করতেই হবে। মুহূর্তের মধ্যেই কাজে লেগে পড়লো সবাই। বিকালের মধ্যে দুধ সংগ্রহ করা হয়ে গেল। তারপর একটা বড় গর্ত করে তাতে দুধ ডালা হলো। বিকাল গড়িয়ে সন্ধ্যা হলো। আস্তে আস্তে অন্ধকার নেমে আসলো চারিদিকে। রাত গভীর হলো। রাতটা আজ মেঘে ঢেকে আছে। হাসান বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের রাস্তা ধরে হাঁটতে লাগলো। একটু দূরে গিয়েই ওর বাড়ির দিকে ফিরে তাকালো। ও দেখলো ওর দাদু সাদা কাপড় পরে দরজার সামনে হাসি মুখে দাঁড়িয়ে আছে। ও দিকে ও হাত নাড়িয়ে বলল, তাড়াতাড়ি ফিরে আসিস হাসান। হাসান চোখের পানি মুছতে আবার হাঁটতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই জঙ্গলে এসে পৌঁছালো। ও জঙ্গলের সরু পাথর পথ ধরে হাঁটতে লাগলো। ওর মনে হলো পিছন থেকে হাজারো খন্ডা বিষ করে ওকে যেতে নিষেধ করেছে, কিন্তু ও জানে ওকে যেতেই হবে। একবার পিছনে ফিরে না তাকালে ও সোজা জমিদার বাড়ির হাঁটতে লাগলো। বাড়ির পিছনেই জমিদারের পুরানো কারাদণ্ডের মন্ত্র। ওইখানে নির্দোষ চাষির মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। হাসান ওটার পাশে গিয়ে বসে দাঁড়ালো। তখনই খুব জোরে বাতাস বইতে লাগলো জঙ্গলে। আগের মতোই খুব ভয়ঙ্কর গড় গড় শব্দে ভেসে আসছে বাতাসে, আর তার সাথে বুক কাঁপানো বিড়ালের ডাক। হঠাৎ করে কান্নার শব্দ শোনা গেল। খেতে খেতে কে যেন বলছে, বিশ্বাস করেন বাবু, আমি নির্দোষ, আমাকে ছেড়ে দিন। বাতাসে বারবার ভেসে লাগলো ওই কথাগুলো। হাসান ধীরে পায়ে এগিয়ে গেল মঞ্চের দিকে। মঞ্চে মোটা লোহার দণ্ডে ঝুলছে দড়ি। হাসান তাকালো দাঁড়িয়ে দড়িটার দিকে। তখনই কারো যেন পিছন থেকে ডাক দিল, হাসান। ও পিছনে ফিরে তাকিয়ে দেখলো ওর দাদুরা না রনি হাসি মুখে দাঁড়িয়ে আছে। হাসান তাদের দিকে তাকিয়ে একটু হাসলো। ওরা একসাথে বলল, তোমাকে ওই গ্রামের মানুষ কখনোই ভুলবে না। পরদিন সকালে গ্রামের সবাই হাসানের বাড়ির সামনে এসে দেখলো দরজায় তালা ঝুলছে। খুব অবাক হলো সে। নিজেদের মধ্যে কথা বলাবলি করতে লাগলো। তখনই সেই কবিরাজ এসে ওদের সামনে আসলো। আপনারা হাসানকে খুঁজছেন তো? হ্যাঁ, তো ওকে খুঁজছি। আর আসবো না মানে? প্রায় সমন্বয় বলল সবাই। না, আসবেন না। ওই গ্রামকে ভয়ঙ্কর আত্মার কবল থেকে বাঁচানোর জন্য ও নিজের জীবন বিসর্জন দিয়েছে। বইতে লেখা ছিল, কোনো নির্দোষ মানুষ যদি মধ্যরাতে জমিদারের গলায় দড়ি দেওয়ার মঞ্চে গিয়ে ওই চাষির মতো মৃত্যুর বরণ করে, তাহলে ওই গ্রাম সমস্ত বিপদ থেকে মুক্তি হবে, নিশ্চিত হয়ে যাবে ওই আত্মার অভিশাপ। কবিরাজের কথা শেষ হওয়ার আগেই গ্রামবাসী সবাই ছুটে গেল জমিদারের বাড়িতে। গিয়ে দেখলো হাসানের লাশ ঝুলছে দড়িতে, চোখ খোলা, মুখে স্পষ্ট হাসির চিহ্ন। হাসানের লাশ দেখে উপস্থিত সবাই কান্নায় ভেঙে পড়ল। কয়েক বছর পরের কথা। ওই গ্রামের নাম পরিবর্তন করে রাখা হয়েছে হাসানপুর গ্রাম। একদিন অনেক দূর থেকে আসে একজন পথিক গ্রামের মোড়লকে জিজ্ঞেস করলো, হাসান তো মানুষের নাম, এই গ্রামের নাম হাসানপুর কেন? মোড়ল অস্ত্রসজ্জার চোখে উত্তর দিল,
এই গ্রামে একজন সাহসী হাসান ছিল, যে আমাদের জন্য, ওই গ্রামের জন্য নিজের জীবন দিয়েছে। ওই গ্রামে নিয়ে গর্ব করার মতন একটাই জিনিস আছে, আর আমাদের নাম নজমুল হাসান রবিন। বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। আজকের ঘটনা যদি আপনার কাছে বিন্দু মাত্র ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।